এ নিয়ে অবশ্যই দুজনের প্রতিক্রিয়া রয়েছে, আমি আগামীতে শোনাবো। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে প্যানেলিস্ট যারা উপস্থিত রয়েছেন তাদের চোখে আজকের প্রথম দফার নির্বাচন কেমন সেটা একটু জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর সিংহ রায়, রাজনৈতিক পর্যবেক্ষক। ভাস্কর দাকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। বিমল দাকে স্বাগত জানাই। রয়েছেন লিপিকা ঘোষ, কংগ্রেস মুখপাত্র। লিপিকা দিকে স্বাগত জানাবো। এবং দীপ্তিমান বসু, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন আমাদের সঙ্গে। দীপ্তিমান দাকেও স্বাগত জানাবো। প্রত্যেকের কাছে আসবো এবং শুরুতে দীপ্তিমান দার কাছে আসি। দীপ্তিমান দা, সার্বিকভাবে আজকে প্রথম দফার নির্বাচন, 3টে কেন্দ্র, এবং যেখানে মোটামুটি 75 to 77% একটা ভোট পার্সেন্টেজ এখনো পর্যন্ত ধরা পড়ছে। আপনার কি মূল্যায়ন আজকে সার্বিক যে ভোটের চিত্র সামনে এলো, কিভাবে দেখছেন? দেখো দেবারতী, পশ্চিমবাংলায় সন্ত্রাস আর ভোট এই দুটো কথা গত প্রায় 45 বছর ধরে সমার্থক হয়ে আছে। ভোট মানেই সন্ত্রাস, একদম এইটার বাংলার মানুষের মনের মণিকুঠায় একদম উজ্জ্বল হয়ে আছে যে ভোট মানে একটা ভয়ের ব্যাপার। এখন উত্তরবঙ্গ তার থেকে ব্যতিক্রম নয়। বিশেষ করে আজকে যে খবর বিভিন্ন মাধ্যমগুলোতে আমরা দেখেছি তাতে একটি নামই উজ্জ্বল হয়ে আছে, সেটার নাম কোচবিহার। এখন দেবারতী, এই যে নিশীথ আর উদয়ন, এই দুটো নামের অর্থ যদি আমরা বিচার করি তাহলে দেখবে যে এই দুইয়ের মধ্যে লড়াই নামের অর্থ নিয়েই খুব স্বাভাবিক। মুশকিল হচ্ছে, মজার ব্যাপারটা এটাই যে নিশীথ তুলনামূলক আলোর জন্য লড়ছে, আর উদয়নবাবু এই বাংলায় যে অন্ধকারে আচ্ছন্ন যে বাংলা সেটা বজায় রাখার জন্য লড়ছেন। দুজনেই দুজনের নামের অর্থের বিপরীত উদ্দেশ্য নিয়ে লড়ছেন। এই যে পরিস্থিতি, এই পশ্চিমবঙ্গের যে এই ভোট নিয়ে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এর আগের আমরা বহু ঘটনায়, ভোটের দিনে, ভোটের প্রত্যেক দিনের যে বিশ্লেষণ, সেগুলোতে এই স্টুডিওতে উপস্থিত থেকে আমরা বারবার বলেছিলাম যেখানে সারা ভারতবর্ষের ভোটে রক্তপাত খুব একটা বিচ্ছিন্ন ঘটনা, সেখানে পশ্চিমবঙ্গে রক্তপাত একদম পরিষ্কারভাবেই আমরা দেখতে পারি যে এটা একদম রেগুলার ঘটনা। এই জায়গায় যদি বিচার করি তবুও বলবো যে এই প্রথম দফার যে নির্বাচন, যেটি 3টে কেন্দ্রে হয়েছে, কিছু অসভ্যতা ছাড়া, কিছু অসভ্যতা শাসক দলের লোকজন করেছে বলে আমরা তোমাদের চ্যানেল এবং অন্যান্য চ্যানেলে দেখেছি, সেইটা ছাড়া তুলনামূলক স্বাভাবিক হয়েছে। এই পা থেকে, মানে পায়ের তলা থেকে যে মাটি হারিয়ে গেছে, সমর্থন যে কমে গেছে, সমর্থন ছাড়া তো কেউ গুন্ডামি বদমাইশি জেনারেলি করতে পারে না। তবুও পুলিশকে সঙ্গে নিয়ে বহু জায়গায় দেখেছি যে আমরা একটা চূড়ান্তভাবে ভোটকে একটু অন্যদিকে গতি প্রক্ষেপণ করার চেষ্টা করা হয়েছে। সেইটা ছাড়া মোটামুটি অন্তত এই প্রথম দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ছিল বলে আমার অন্তত মত। এটা নিয়ে প্রশ্ন তুলছে যারা, তাদের এটা কি কোটানকোট দ্বিচারিতা নয়? কিভাবে দেখছেন? এই জোটটা তো পরিষ্কারভাবে হয়নি। তার কারণ হচ্ছে এই জোটটা কিছু পারস্পরিক সুবিধার ভিত্তিতে তৈরি হওয়া একটা জোট, যেটা ইংলি জোট বলা হচ্ছে। তো এই জোটটা হয়েছে কিভাবে, আর এই জোট কি হওয়া সম্ভব? সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট, যে কংগ্রেসের এত রক্তপাত, 1 লক্ষর বেশি কর্মীরা গত 34 বছরে মারা গেছিল, তাদের সঙ্গে সিপিএমের জোট ভাবাই যায় না। বানানো নাকি? প্রচুর কংগ্রেসের মানুষরা সকালে বলেছেন, ভাই বলতে দাও, শুনবে, শোনো। না, ভুল কথা বললে আপনার কথা শুনতে যাবো কেন? শোনো, একটু শোনো। শোনার একদম শুনবো না তো, আপনি ভুল তথ্য। না, কে বলেছে? কিসের ভুল তথ্য? বলো, 34 বছরে কত লোক মারা গেছিল কংগ্রেসে? 1 লক্ষ তথ্য আপনি কোথায় পেয়েছেন? কত লোক মারা গেছিল কংগ্রেসে? আরে বাবা, 1 লক্ষের তথ্য আপনি কোথায় পেয়েছেন? আপনার কাছে কোনো রিপোর্ট আছে? 1 লক্ষের বেশি লোক মারা গেছে, হ্যাঁ রিপোর্ট আছে, যথাসময় তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। বলতে দাও, শোনার অভ্যাস রাখো, ওই জন্য তো তোমরা বেরিয়ে গেছো সব জায়গাতে। হ্যাঁ, সে ঠিক আছে, সে ফিরে কিভাবে? যে কথাটা হচ্ছিল যে উত্তরবঙ্গের বঞ্চনার ইতিহাস, উত্তরবঙ্গের বঞ্চনার ইতিহাস কথা হচ্ছিল না। দেখো, বাংলায় উত্তরবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে বঞ্চনার সুদীর্ঘ ইতিহাস। এই অশোক ভট্টাচার্য, কমল গুহ এবং পরেশ অধিকারীরা এবং বামফ্রন্টের ওই পাহাড়ে ওই সময় এজেন্ট ছিলেন সুভাষ গিসিং, তাঁরা যেভাবে উত্তরবঙ্গকে শোষণ করেছেন শুধুমাত্র নিজেদের হয়েছে। আপনি দেখুন, পরেশ অধিকারীর বাড়িতে 34টা চাকরি হয়েছে। তিনি মন্ত্রী ছিলেন বামফ্রন্টের, খাদ্যমন্ত্রী 2006 থেকে 2011। 1991 সালে তিনি বামফ্রন্টের এমএলএ ছিলেন। পরবর্তীকালে 2015 না 16 পরে, না 19-এর পরে সম্ভবত জয়েন করেন তৃণমূল কংগ্রেস। না, সে হয়তো ধরুন দাদা পরেশ অধিকারী বা উদয়ন গুহদের শিকড়, সেটা বামেদের সঙ্গে, বামেদের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও
বামেরা হয়তো অনেক এই নিশ্চিন্ত এখন বা অনেক মানে রিলিফড যে এরা এখন আর তাদের দলে নেই, কিন্তু তারপরেও ট্র্যাডিশনটা বদলাচ্ছে না। আমার ট্র্যাডিশন তো বদলায়নি, তৃণমূল কংগ্রেস তো এই লোকগুলোকেই সঙ্গে নিয়েছে। ট্র্যাডিশন বদলানোর তো কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস এই লোকগুলোকে সঙ্গে নিয়েই তো এগিয়েছে। নর্থ বেঙ্গলের বঞ্চনার ইতিহাস, আমি 2008 সালে একটা ডকুমেন্টারি ফিল্ম করেছিলাম। আমরা তখন দেখিয়েছিলাম যে দার্জিলিংয়ে কেন গোর্খা জনমুক্তি মোর্চা বা যেই হোক এই যে বারবার সেপারেশনের কথাটা কেন বলছে। 17 কিলোমিটার জুড়ে কোনো হসপিটাল নেই, যে হসপিটাল আছে সেখানে গেলে প্রাইমারি চিকিৎসাও হয় না। রাস্তার অবস্থা ভয়ঙ্কর ছিল, একটু এখন রাস্তার অবস্থা ভালো হয়েছে, অস্বীকার করবার জায়গা নেই। এই প্রত্যেকটা বিষয় নিয়েই তো এই আন্দোলনটা গড়ে উঠেছিল। এবং এই বঞ্চনা না থাকলে, উত্তরবঙ্গকে ঘিরে এই যে ভয়ঙ্কর বঞ্চনা, উত্তরবঙ্গের ট্যুরিজমকে ডেভেলপমেন্ট করার কোনো চেষ্টাই করা হয়নি। এই বঞ্চনাগুলোর কথাই তো ওইখানকার মানুষরা বারবার বলছেন, পরিবর্তন তারা করছেন। হয়তো দলের পরিবর্তন হয়েছে, উত্তরবঙ্গে কিন্তু এই বঞ্চনার পরিবর্তন হয় আপনারা এই বঞ্চনার পরিবর্তন কিন্তু অনেক কথা বললেন, বাংলা থেকে আলাদা রাজ্য করবেন। আপনি একটু বলুন তো, অতুল রায় আপনাদের সঙ্গে কি করতে গেছিল, নিখিল রায় কি করতে গেছিল, বংশীবদনের ভাইকে আপনারা আপনার দলে আজকে নিয়েছেন না? যে বলুন যে বংশীবদন কে? যে কোনো একজন বলুন, শুনতে সুবিধা হবে। এক সেকেন্ড মানব কোশ্চেন করবেন। একটা ছোট্ট প্রশ্ন করছি, এটা উত্তর যদি দেন খুশি হব। উত্তরবঙ্গকে ভাগ করতে চাই না, পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা বিজেপি চায় না, এটা স্ক্রিনে বলুন। আপনারা অনন্ত মহারাজের বক্তব্য এবং আপনাদের দলের বক্তব্য উত্তরবঙ্গ নগেন্দ্র রায় রাজতন্ত্র অনেক আগে বলুন, এটা উত্তর দিন। আপনারা উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগতে চাইছেন কি চাইছেন না? ভাস্করদা, হ্যাঁ, উত্তরবঙ্গকে ভাগ করা নিয়ে ওইখানকার যারা সেপারেশনে বিশ্বাসী তাদের একটা নির্দিষ্ট বক্তব্য আছে। আমাকে কি বলতে দাও, উত্তরটা নিতে হবে ভাস্করদা। আলাদা করবেন ভাস্করদা, উত্তরটা নিতে হবে। হ্যাঁ। তো সেপারেশনে যারা বিশ্বাসী তাদের একটা মতামত আছে। আচ্ছা, সেপারেশনে বিশ্বাসী তো বিমল গুরুংও ছিলেন, তাই না? তাহলে বিমল গুরুংকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 69টা কেস হয়েছিল বিমল গুরুং। আপনি আপনার একটা সোজা উত্তর দিন না। আরে ভাই, তুমি তোমার ইংরেজট হয়নি, তুমি একটু চুপ করো, একটু উত্তরটা দিতে দাও। করেন কি করেন না? আরে তোমার ইংরেজট তো হয়নি, একটু একটু আপনার একটু পিন্ডি হবে সহনশীলতা কি রাখো। সেটা পরে দেখা যাবে। আপনি অনন্ত রায়কে তোমার সমর্থন ইংরেজট করেন হয়নি, কি তুমি করেন না? জোটের জন্য চেয়েছিও না, একটু সহনশীলতা। Yes or no? একটু আপনি সহনশীল কথা হও। বলে যাচ্ছেন, আপনার কথা শুনতে আমি এই এখানে জন্য বাধ্য হই। 2011 সালে তোমাদেরকে সরিয়ে দিয়েছে, আর কোথাও একটাও আসন পাবে না। দীপ্তিমান্দার কাছে আসি। দীপ্তিমান্দা, বাংলার ছবিটা বোধহয় বদলাবে না দাদা, অন্তত জানি না দেখে যেতে পারবো কিনা, কিভাবে দেখছেন দীপ্তিমান্দা? না, এটা তো দীর্ঘদিনের একটা ঐতিহ্য হয়ে গেছে যে বাংলায় ভোট মানেই সন্ত্রাস, ভোট মানেই মারামারি, ভোট মানেই রক্তপাত। আমরা এই স্টুডিওতেই বসি প্রচুর অনুষ্ঠান করেছি, পঞ্চায়েতের ভোটে অনুষ্ঠান করেছি, বিধানসভার ভোটে অনুষ্ঠান করেছি এবং বারবার প্রার্থনা করেছি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ভোট যেন রক্তপাতবিহীন হয়। এবং কেন্দ্রীয় বাহিনীকে আমি ধন্যবাদ জানাবো বা কমিশনকে ধন্যবাদ জানাবো, অন্তত আমাদের রাজ্যে এই প্রথম যে ভোট হলো 3খানা কেন্দ্রে, সেখানে অন্তত রক্তপাত হলেও কারোর প্রাণ চলে যায়নি, কারোর বাড়ি সন্তানহারা হয়নি। এখন অনেকগুলো কথা হচ্ছিল। দেখো উত্তরবঙ্গ সরকারি সদিচ্ছার অভাবে উত্তরবঙ্গের উন্নয়ন কিন্তু সত্যি সত্যি উন্নয়ন নিয়ে ওখানকার মানুষের একটা অসন্তোষ, তীব্র অসন্তোষ আছে উত্তরবঙ্গকে নিয়ে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ উন্নয়ন সব জায়গায় পৌঁছয়নি। উত্তরবঙ্গে তুমি দার্জিলিং ডিস্ট্রিক্ট দেখো বা কালিম্পং দেখো, বা এখন অনেকগুলো ভাগ করা হয়েছে, বা আলিপুরদুয়ার বা আদার্স, সেখানে প্রচুর সমস্যা মানুষের মধ্যে আছে। ঠিক সেই কারণে মানুষ কিন্তু একটা বিকল্প বা পরিবর্তন খুঁজছেন এবং এই পরিবর্তনের আশা নিয়েই ওখানকার মানুষরা ভোট দিয়েছে। এখন বিষয় হচ্ছে যে আমাদের একটাই কামনা, দেখো ভোট হোক, কোনো দল ক্ষমতায় আসুক, কোনো দল ক্ষমতা থেকে চলে যাবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু মানুষের যেন প্রাণহানি না হয়, রক্তপাতবিহীন যেন নির্বাচন হয় এবং মানুষ যেন মানুষের ভোটটা, নিজের ভোটটা সত্যি সত্যি গণতান্ত্রিক উপায়ে দিতে পারে, সেটাই আমাদের সাধারণ মানুষ হিসেবে প্রার্থনা। এর বাইরে আর আমাদের কিছু চাওয়ার নেই, যে মানুষের সঠিক ভোটে যেন নির্বাচিত হয় প্রতিনিধি, যারা কিনা সেই তাদের কেন্দ্রকে রিপ্রেজেন্ট করবে, এটাই আমাদের প্রার্থনা। এখন দীপ্তিমান্দা একদম শেষ করবো। হাসালেন বিমলদা, হাসালেন। বিষয়টা হচ্ছে, দেখো সার্বিকভাবে কি বুঝতে পারছেন দাদা, বাংলার আগামী যে 6টা দফা চ্যালেঞ্জ, যেটা নির্বাচন কমিশনের কাছে শান্তিপূর্ণ নির্বাচন, ঠিক একদম সংক্ষেপে। ঠিক দেবারতী, আমার কথা হচ্ছে নাচটা খারাপ জিনিস না, কিন্তু বিষয় হচ্ছে নাচ করতে করতে যখন সন্ত্রাসের বক্তব্য দেয় কোনো নেতা বা নেত্রী, তখনই সমস্যা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গিপুরের বক্তব্যটাকে একটু সবাইকে শুনতে বলবো এই প্রোগ্রামের পরে। তিনি কি ধরনের বক্তব্য রেখেছেন
কী ধরনের কিভাবে মানুষকে উস্কেছেন। আমার তো ভয় লাগছে আগামী 39টা যে লোকসভা বাকি আছে পশ্চিমবঙ্গে, সেখানে এই পারদ কতটা চোট